আজকে আলোচনা করব সমস্থিতি সংক্রান্ত একটি মতবাদ এবং এটি এরির সমস্থিতি সংক্রান্ত মতবাদ। আমরা জানি যে সমস্থিতি এই শব্দটার উৎপত্তি আইসোস্টাসিস থেকে এবং যার কথা হচ্ছে যে ভূমিরূপ কি অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু বা সমতল। তাহলে এর যে ভূপৃষ্ঠের বা ভূত্বকের অবস্থান, এই অবস্থান সংক্রান্ত হচ্ছে গিয়ে একটি মতবাদ এখানে আজকে আলোচনা করা হবে। তো সমস্থিতি সংক্রান্ত যে বিভিন্ন মতবাদগুলো আছে, এই সমস্থিতি সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলোর মধ্যে এরির সমস্থিতি মতবাদটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ। তিনি 1855 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামক জার্নালে তিনি একটি পুস্তক ফিলোসফিক্যাল ট্রানজ্যাকশন নামক বইয়ে তার ভাসমানতার তত্ত্ব বা ল অফ ফ্লোটেশন থিওরি প্রদান করেন। অনুমিত শর্তগুলো কি? অনুমিত শর্ত হচ্ছে, তিনি সবার প্রথমে ধরে নিয়েছেন যে ভূত্বকের ঘনত্ব 1 এবং বিভিন্ন দৈর্ঘ্যের জন্য তাদের উচ্চতা ও গভীরতা সংক্রান্ত তারতম্য চলে আসে। অর্থাৎ এখানে যার উচ্চ দৈর্ঘ্য যত বেশি হবে সে তত বেশি গভীরে প্রবেশ করবে এবং উচ্চতাও বেশি হবে, এবং দৈর্ঘ্য যত কম হবে তার উচ্চতাও তত কম হবে এবং কম গভীরে অবস্থান করছে। এবং এগুলো এখানে তিনি কি বলেছেন যে সীমার উপরে এবং সীমা গুরুমণ্ডলের উপরে ভাসমান অবস্থায় আছে। তাহলে স্বাভাবিকভাবে এখানে তার এই ভাসমানতার তত্ত্বটা এখানে ঘনত্ব এবং দৈর্ঘ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবার এখানে হচ্ছে গিয়ে তিনি বলেছেন, তাহলে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এদের যে উচ্চতা, এই উচ্চতাগুলো কিভাবে অবস্থান করছে এই দৈর্ঘ্যের তারতম্যজনিত কারণে। এবং এই কারণে এর আর একটা নাম আছে যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এরা কি অবস্থায় আছে, এর জন্য এটার আর একটা নাম তিনি রুট হাইপোথেসিস এর কথা বলেছেন। এই রুট হাইপোথেসিস কি? রুট হাইপোথেসিস হচ্ছে যে যার গভীরতা যত বেশি এখানে তার উচ্চতাও তত বেশি, এবং তিনি নির্দিষ্ট কোনো একটা সীমার কথা বলেননি যে সব পাহাড় পর্বত মালভূমি গভীরে যে সমান গভীরতায় অবস্থান করছে, সমান গভীরতায় এখানে অবস্থান করছে না। তার মতে যে বিভিন্ন ভূমিরূপগুলো অর্থাৎ পর্বত মালভূমি সমভূমি এগুলো কি ভিত্তিতে চলে আসছে? রুট হাইপোথেসিসের ভিত্তিতে। তো এখানে সেটা কি রকম? সেখানে হচ্ছে গিয়ে তিনি তার এখানে উল্লেখ করার জন্য তিনি কতগুলো
কিসের ভিত্তি করেছেন, যে একটা জলের পাত্রের মধ্যে কাঠের টুকরো ভাসিয়ে দিয়েছেন। এবং এখানে তিনি দেখেছেন যে এখানে বিভিন্ন দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কি, এর দৈর্ঘ্যটা বেশি এবং এর দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে কম। তো স্বাভাবিকভাবে কিন্তু তাদের ঘনত্ব ঘনত্ব এক ঘনত্ব এক তো স্বাভাবিকভাবে এই দৈর্ঘ্যের জন্যই, এই দৈর্ঘ্য আলাদা হওয়ার কারণেই এখানে তার এই যে পাহাড় পর্বত মালভূমি, এদের অবস্থানগত তারতম্য চলে এসছে। এবং এখানে আহ, যদি আমরা আলোচনা করি তাহলে এই অনুমিত শর্ত এখানে এভাবে চলে আসে। তো এবার আমরা ব্যাখ্যাতে আসি, যে তত্ত্বের মূল ব্যাখ্যা। এখানে 1 নম্বর হিসাবে যদি আমরা আসি তাহলে কি, ঘনত্ব ঘনত্ব জনিত অবস্থান। অর্থাৎ এখানে তিনি উল্লেখ করেছেন যে পদার্থের ঘনত্ব একই, কিন্তু তাদের দৈর্ঘ্য আলাদা। তো স্বাভাবিকভাবে এই দৈর্ঘ্য আলাদা জনিত কারণে তাদের মধ্যে গভীরতা বা উচ্চতাগত তারতম্য চলে আসে। প্লবতার নীতি। প্লবতার নীতি হচ্ছে, প্লবতার নীতি যদি আমরা আসি, প্লবতার নীতি এখানে এই তত্ত্বের ভিত্তিতে আসে যে যে একটা বস্তুকে যদি জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, সে তার সমান ওজনের আহ, জলকে সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম। অর্থাৎ এই তত্ত্বের ভিত্তিতে এখানে তিনি তার প্লবতার নীতিটি উল্লেখ করেছেন। অর্থাৎ কি, যে জলের মধ্যে যদি একটি বস্তুকে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে সমান ওজন জলকে সে সরিয়ে দেয়। তাহলে এই প্লবতার তত্ত্বের নীতির উপর ভিত্তি করে তিনি তার এই সমস্থিতি সংক্রান্ত মতবাদটা তিনি এখানে তুলে ধরেছেন। এবং 3 নম্বরে অবশ্যই যদি আমরা আসি, দৈর্ঘ্যের তারতম্য জনিত কারণ। তো এই দৈর্ঘ্যের তারতম্যজনিত কারণটা কি, যে পদার্থগুলোর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, এবং ভিন্ন ভিন্ন জনিত দৈর্ঘ্য হওয়ার কারণে এবং ভিন্ন ভিন্ন অঞ্চলে তারা সেভাবে সেই উচ্চতায় অবস্থান করছে। অর্থাৎ কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও মালভূমি পর্বত, এভাবে কি হচ্ছে, ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের ভিত্তিতে অবস্থান করছে, যদিও তারা একই ঘনত্বযুক্ত। তো এই একই ঘনত্বযুক্ত হওয়ার সত্ত্বেও দৈর্ঘ্য আলাদা জনিত কারণে তাদের মধ্যে একটা কি হচ্ছে, চলে আসছে, যে তারা সমস্থিতি ভারসাম্য রক্ষা করার জন্য তাদের মধ্যে গভীরতাগত ও উচ্চতাগত তারতম্য চলে আসছে। এবার আমরা এর প্রমাণ হিসেবে কতগুলো তিনি উদাহরণের কথা এখানে তিনি তুলে ধরেছেন প্রমাণস্বরূপ। তো এই প্রমাণের সেটা কি, সেটা হচ্ছে গিয়ে প্রমাণ। এটা হচ্ছে সীমা, এটা হচ্ছে শিয়াল, এবং এর নিচে যেটা অবস্থান করছে এটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। তো স্বাভাবিকভাবে এখানে এই যে অবস্থানটা,
এই অবস্থানের ক্ষেত্রে এখানে তিনি এই ঘনত্বগত তারতম্যগুলো তিনি এখানে তুলে ধরেছেন। তো এই ঘনত্ব হচ্ছে গিয়ে কি, এখানে পাহাড়, এখানে পর্বত, পাহাড়, তার মানে এখানে কি, এখানে সীমার মধ্যে এই বেশি গভীরে অবস্থান করছে, এবং এখানে ধীরে 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 গভীরতাগুলো কি হচ্ছে, এখানে এভাবে অবস্থান করছে। অর্থাৎ এখানে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে নির্দিষ্ট কোনো তিনি প্রতিবিধান তলের কথা উল্লেখ করেননি। অর্থাৎ তাদের শিকড় কিভাবে অবস্থান করছে, একটা নির্দিষ্ট গভীরতার মধ্যে আলাদা আলাদাভাবে অবস্থান করছে। তো এখানে তিনি কি এটা পর্বত, মালভূমি, সমভূমি, তো স্বাভাবিকভাবে এই অবস্থানের জন্য এখানে আলাদা আলাদাভাবে অবস্থানের কারণে তাদের মধ্যে উচ্চতা চলে আসছে। অর্থাৎ এখানে যদি আমরা একটা খণ্ড হিসেবে ধরি, এটাকে এখানে খণ্ড হিসেবে ধরি, এখানে খণ্ড হিসেবে ধরি, তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে এই অবস্থানটা হচ্ছে গিয়ে কি, এই দ্বন্দ্বটির হচ্ছে গিয়ে কি দৈর্ঘ্য বেশি, এবং এই এর দৈর্ঘ্য মাঝারি, এবং এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কি, দৈর্ঘ্য কম, এবং এখানে যে সমুদ্র সমতল আছে এটি একদম সমুদ্র সমতলে আছে। তো স্বাভাবিকভাবে এই সমুদ্র সমতলে থাকার কারণে এখানে কি হচ্ছে, যে সমস্থিতি সংক্রান্ত তার যে মতবাদটি, এই মতবাদটি এখানে কিসের ভিত্তিতে আছে, শিকড়ের ভিত্তিতে এখানে আসার কারণে তাদের শিকড়গুলো আলাদা আলাদা হচ্ছে। এই কারণে এটাকে রুট হাইপোথেসিস বলা হয়ে থাকে। অর্থাৎ তিনি তার ভাসমানতার তত্ত্বে এখানে যে ভূমিরূপগুলো ভাসমান অবস্থায় আছে তার জন্য তিনি একটি প্রমাণ হিসাবে হিমশৈলের কথা উল্লেখ করেছেন। এবং এই হিমশৈল কি, হিমশৈল হচ্ছে যে 1/10 অংশ হিসাবে অবস্থান করে, অর্থাৎ জলের গভীরে 9 অংশ এবং উপরে 1 অংশ হিসাবে অবস্থান করে। সেক্ষেত্রেও এখানেও এই পাহাড় পর্বত মালভূমি সমভূমি, এই যে অবস্থানগত গভীরতা এবং উচ্চতা, এর কি ভিত্তিতে এই 1/10 অংশের কথা তিনি উল্লেখ করেছেন। এবং এই 1 অংশ, যার 1 অংশ হচ্ছে জলের, 1 অংশ উপরের অবস্থান করে, এবং 9 অংশ অবস্থান করে নিচে। তো এই হিমশৈলের সঙ্গে সঙ্গে তিনি তার তত্ত্বটিকে প্লবতার হিসাবে ব্যাখ্যা করেছেন। এরির তত্ত্বের সামগ্রিক ব্যাখ্যা করার পর আমরা যে যে ব্যাখ্যাটা তুলে ধরলাম, অর্থাৎ এরই মতবাদ সংক্রান্ত, তবে এরির এই মতবাদটি যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত সেটা কিন্তু নয়। তাহলে এর কিছু ত্রুটি অবশ্যই থেকেই যায়। সেই ত্রুটিগুলো আমরা এখন আলোচনা করব। সেটা কি, এটি সমালোচনার মাধ্যমে। সেই সমালোচনাগুলো কি, যে এখানে যদি আমরা দেখি ঘনত্বগত তারতম্যজনিত যে তিনি একটি কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ঘনত্বের ভিত্তিতে, সেই ঘনত্ব কি, আমরা যদি সার্বিকভাবে বিচার করি, দেখি যে ভূত্বকের বিভিন্ন পদার্থ বা বিভিন্ন শিলা বিভিন্ন ঘনত্বের উপাদান দ্বারা গঠিত। তো এই ঘনত্ব বিভিন্ন হওয়ার জনিত কারণে তাদের মধ্যে একটা ঘনত্বগত তারতম্য চলে আসে। কিন্তু এখানে কি, এরই তার তত্ত্বে এই ঘনত্বজনিত তারতম্যের কথা উল্লেখ করেননি। অর্থাৎ তিনি কি বলেছেন, তিনি বলেছিলেন যে ঘনত্ব, পদার্থের ঘনত্ব, শিলার ঘনত্ব একই, এবং তাদের দৈর্ঘ্যজনিত কারণে এই গভীরতা এবং উচ্চতার মধ্যে তারতম্য চলে আসে। কিন্তু এখানে ঘনত্বগত কি সমালোচনা চলে আসে, যদি আমরা দেখি যে ভূত্বকের উপরে শিলা বিভিন্ন ঘনত্বের উপাদান দ্বারা গঠিত।
তাহলে স্বাভাবিকভাবে এই ঘনত্বজনিত যে তিনি ব্যাখ্যা করেছেন তার তত্ত্বে, ঘনত্বে একই ঘনত্বযুক্ত শিলা দ্বারা গঠিত ভূত্বক, তাহলে এক্ষেত্রে কি সেটা ভুল প্রমাণিত হয়। অর্থাৎ ঘনত্বজনিত যে তারতম্য সেটা এখানে ভুল হিসাবে প্রমাণিত হয়। এবং এরপরে যে সমালোচনা তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে উচ্চতা ও গভীরতা সংক্রান্ত। উচ্চতা ও গভীরতা। এই উচ্চতা ও গভীরতা কি? আমরা জানি যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ৮,৮৪৮ মিটার। তাহলে এই ৮,৮৪৮ মিটার যদি হয় তাহলে এর গভীরতা আসে সর্বোচ্চ প্রায় প্রায় ৭৮ কিলোমিটার গভীরতা। প্রায় ৭৮ কিমি। ঠিক আছে? তো এই ৭৮ কিমি গভীরতা যদি আমরা যাই তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যে ভূ অভ্যন্তরে যত যাওয়া যায় প্রতি ৩৩ মিটার গভীরতা বৃদ্ধিতে ১ ডিগ্রি করে সেলসিয়াস হারে উষ্ণতা বৃদ্ধি পায়। অর্থাৎ ৩৩ মিটার গভীরতা বৃদ্ধিতে ১ ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে স্বাভাবিকভাবে এখানে এই ৭৮ কিলোমিটার যদি গভীরতায় আমরা আসি তাহলে এখানকার উষ্ণতা প্রায় ২০০০ ডিগ্রি সেলসিয়াস এর অধিক হয়, যা এই উষ্ণতায় পদার্থের গলে যাওয়ারই সম্ভাবনা থাকে। কিন্তু এখানে তিনি এই গলে যাওয়ার সম্ভাবনার কথাটি উল্লেখ করেননি। এছাড়া আরেকটি সমালোচনা তার তত্ত্বে তুলে ধরেছেন সেটি হচ্ছে চাপ ও তাপের তারতম্য। ৩ নম্বর, চাপ ও তাপের তারতম্য। অর্থাৎ গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ ও তাপের যে তারতম্য চলে আসে সেই চাপ ও তাপের তারতম্যের কথা তিনি এখানে উল্লেখ করেননি করেননি যা একটি সমালোচনার মধ্যে তার এই তত্ত্বের সমালোচনার মধ্যে চলে আসে। তো স্বাভাবিকভাবে এই সমালোচনাগুলো থেকে আমরা তুলে ধরলাম যে শুধুমাত্র যে সমালোচনাই বিদ্ধ তার এই মতবাদটি সেটা নয়। আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারি যে সমস্থিতি সংক্রান্ত মতবাদ ১ম বিজ্ঞানসম্মতভাবে এরই তিনি উল্লেখ দিয়ে করেছিলেন তার এই সমস্থিতি সংক্রান্ত মতবাদ ভাসমানতার তত্ত্বে। তাহলে স্বাভাবিকভাবেই পরবর্তীতে এই যে তত্ত্বটি, এই তত্ত্বটি একটি সর্বজন গ্রাহ্য তত্ত্বে পরিগণিত হয় এবং ১ম সমস্থিতি সংক্রান্ত ধারণার ভিত্তিতে এই তত্ত্বের মাধ্যমে ফুটে ওঠে কিভাবে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো অর্থাৎ পাহাড়, পর্বত, মালভূমি এগুলো কি অবস্থায় অবস্থান করছে এবং কিভাবে তাদের মধ্যে ভারসাম্য বজায় রেখে একে অপরের সঙ্গে অবস্থান করছে। অর্থাৎ এটি হচ্ছে এরির সমস্থিতি সংক্রান্ত মতবাদ।